আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আমরা আস্তে আস্তে শুরু করে দেই। আজকে আমাদের চ্যাপ্টার 10 এ যে প্রবলেম ফেস করছো ওগুলা রিলেটেড ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল কোশ্চেন নাম্বার 1, চ্যাপ্টার 10 এর কোশ্চেন নাম্বার 1 এ কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। আমরা দুইটা কালকে করাই দিছি। কোশ্চেন নাম্বার 3 এর এ তো বাদ, বি তে কোনো প্রবলেম আছে? কোশ্চেন নাম্বার 4 করাই দিছি, গ্রাফ করাই দিছি আর কি। দেন longitudinal আর ট্রান্সভার্স ওয়েভের মধ্যে ডিফারেন্স এগুলো তুমি পারার কথা। স্যার হ্যাঁ, 4D2 টা একটু দেখাবেন। 4D2, the image an image of the bone is seen because কি হয় যে বোনকে পেনিট্রেট করতে পারে নাকি পারে না, যে আমাদের এক্স-রে কি করে মাংসের ভিতর দিয়ে চলে যায়, যে ফ্লেশের ভিতর দিয়ে পেনিট্রেট করে চলে যায়, কিন্তু কি করতে পারে না, হাড্ডিকে পেনিট্রেট করতে পারে না। তো ওখানে থেকে কি হবে, রিফ্লেক্ট। হাড্ডির রিফ্লেকশন আসবে। তো তাহলে ওই জিনিসটা বাট স্যার মার্ক স্কিমে এ দেওয়া মানে অ্যাবজর্ব বাই দ্য বোন দেওয়া। অ্যাবজর্ব দেওয়া। ইয়েস স্যার। sample x-ray বই কি আপলোড লিখা? ওকে, তো তাহলে এখানে তার ভিতর দিয়ে পাস করতে পারে না, তো তাহলে রিফ্লেকশন ডিফ্লেকশন ওইসব কিছু হবে না। তো এখন এটা অ্যাকচুয়ালি কিভাবে করে ক্রিয়েট হয়, স্পেসিফিক এটা বলা নাই, কিন্তু এটা তো তাহলে এটা লিখা না, ওটা যদি রিফ্লেক্ট নোটের মধ্যে লেখা থাকে তো তাহলে ওটা কেটে অ্যাবসর্ব কারেক্ট করে ফেলে। ঠিক আছে, তো এটা হাড্ডিটা কি করে, এক্স-রে গুলাকে অ্যাবজর্ব করে ফেলে। তো এটার জন্য এক্স-রে গুলা কি ওই জায়গাটার মধ্যে কনসেন্ট্রেটেড থাকে, দেখো ওরকম একটা ইমেজ ফর্ম করতে পারে। বুঝছো? ইয়েস স্যার। বাই দ্য বোন হবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাবজর্ব বাই দ্য বোন। এরপরে কোশ্চেন নাম্বার 5, 5 এর তো ये बात सी पार्ट बात। क्वेश्चन नंबर 6, क्वेश्चन नंबर 7 এ প্রবলেম আছে স্বর্ণদীপে, 7 এর বি তে। তো এখন এখানে বলতেছে যে সাজেস্ট হাউ দ্য ক্লিনার রিমুভস দ্য প্লেগ। তো এখন এখানের মধ্যে কি করতেছে, ক্লিনারটা যে প্লেগ গুলা কি করে দাঁতের মধ্যে লেগে থাকে না, তো এই যে প্লেগ গুলা যে দাঁতের মধ্যে লেগে থাকে, তো এখন এটাকে রিমুভ করার জন্য কি করে, যে এত হাই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করলে কি হবে, এগুলাকে ঝাঁকুনি দিয়ে যে এই হাই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করতে করতে প্লেগ গুলাকে কি করবে, প্লেগ গুলাকে তোমার ওই জায়গা থেকে ডিসলজ করে ফেলবে, যে ওই যে ময়লাগুলি আটকায় ছিল দাঁতের মধ্যে, তো এই ময়লাগুলিকে কি করে ওরকম ভাইব্রেট করে করে ডিসলজ করে ফেলে, তুলে ফেলে। ঠিক আছে, এই জিনিসটা যদি আমরা এটা দেখি কত নাম্বার 7, যে ওই ভাইব্রেটরটা ভাইব্রেট করলে পরে কি করবে, প্লেটটাকেও ভাইব্রেট করাবে। তো তাহলে এই যে শেকস ফ্রি, যে কোন একটা কিছু গায়ের মধ্যে এরকম ময়লা লেগে আছে, তো এটা ঝাঁকি দিয়ে কি করতেছো, ময়লাটা ফালাই দিতেছো। বুঝতে পারছো স্বর্ণজিৎ? ভাইয়া হ্যাঁ বলো। 7 এর 1টা আমি আসলে বুঝিনি। 7 এর 1টা কি বুঝো নাই? 7 এর 1টা বলে দিছে কি, 7 এর 1 এর তো ভ্যালু বলে দিছে না।
এখানে তো বলে দিচ্ছে যে Yes ভাইয়া 96 মিলিয়ন টাইমস পার সেকেন্ড। ফ্রিকোয়েন্সি মানে কি? নাম্বার অফ ভাইব্রেশনস পার সেকেন্ড, তাই না? তো Yes 96 ভাই মিলিয়ন হার্টস হবে ফ্রিকোয়েন্সি। তো এটা না বুঝার কি আছে? আচ্ছা ভাইয়া বুঝছি। যে একটা ভাইব্রেশনে একটা ওয়েভ ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, একটা ভাইব্রেশনে একটা ওয়েভ ক্রিয়েট হয়, তো তার মানে 96 মিলিয়ন টাইমস পার সেকেন্ড ভাইব্রেট করে মানে কি? এক সেকেন্ডে 96 মিলিয়নটা ওয়েভ ক্রিয়েট করতেছে। বুঝছো? ইয়েস ভাইয়া। ওকে, ভাইয়া 3 নাম্বারটা কি? এই যে এখন এখানে বলতেছে যে ওয়াটার কেন স্প্রে করা হয়। তো এখন এই যে দেখো, তুমি যে প্লেটটাকে যে ঝাঁকি দিয়ে কি করছো, সরাইছো, কিন্তু প্লেটটা তো তোমার এখনো মুখের ওখানে থেকে যাবে। ওয়াটার দিয়ে কি করা লাগবে, বা দাঁতের ওখানে তুমি কি করছো, প্লেটটাকে নরম বানায় ফেলছো, যে ঝাঁকি দিয়ে দিয়ে তাকে একটু লুজ করে ফেলছো। কিন্তু লুজ করে থাকা প্লেট গুলাকে কি করতে হবে, ওয়াশ আউট করে সরায় ফেলতে হবে না? তো তখন পানি দিয়ে Yes কি ভাইয়া করে, ওই প্লেট গুলাকে ওয়াশ আউট করে ফেলে। বুঝতে পারছো? আবার আরেকটা তো কথা স্যার বলতে পারো কি, যে এই ভাইব্রেটিং টিপটা যে ভাইব্রেট করতেছে, তো এই ঘষা খাওয়ার জন্য কি হবে, অনেক বেশি গরম হয়ে যেতে পারে। তো এটাকে ঠান্ডা রাখার জন্য কি করবে, পানি ইউজ করবে, যে পানি মারলে পরে তো তখন কি হবে, ঠান্ডা থাকবে। বুঝতে পারছো? তো স্যার এখানে তো বলছে ওয়াটারটা ক্লিনারের টিপে স্প্রে করছে। হ্যাঁ, তো ক্লিনারের টিপের ওখানে কি প্লেক লেগে থাকবে না? প্লেকের সাথে ওইটা কি কন্ট্যাক্টে আসতেছে না? তো এই প্লেক ইয়েস স্যার। গুলাকে কি করতে হবে, ওয়াশ আউট করে সরাই দিতে হবে, ক্লিন করতে হবে। বুঝতে পারছো? ইয়েস স্যার। হ্যাঁ, আর স্যার ও হিটের কথাটা বললেও হবে যে স্যার কুল রাখার জন্য। হ্যাঁ। এরপরে কোশ্চেন নাম্বার 7 নিয়ে আর কোনো কোশ্চেন আছে? 7 এর বি এর ওয়ানটা একটু বলবেন? 7 এর বি এর 1 যেখানে আমাদের বলছে কি, the ultrasound waves are also used to produce images. তো এখন an ultrasound image of a fetus surrounded by a fluid, তো এরকম ওই যে একটা পেটের ভিতরে কি আছে ওই জিনিসটার এরকম ছবি ক্রিয়েট করছে। এই যে এখানে আমাদের বলেই দিছে যে আল্ট্রাসাউন্ড ইমেজ ইজ কজড বাই ওয়েভস বিং বাউন্সড অফ ফ্রম দ্য ফিটাস। তো তার মানে বাউন্স অফ করা মানে কি, রিফ্লেক্টেড। রিফ্লেক্ট হওয়া। তো তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ হোয়াট, বাউন্সিং অফটা কি, রিফ্লেক্টেড। রিফ্লেক্টেড। বুঝতে পারছো? ইয়েস ভাইয়া। এরপরে কোশ্চেন নাম্বার 7 আর কোনো প্রবলেম আছে? না ভাইয়া। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 9 এর তো আমরা কালকে একটু করছিলাম। 9 এর বি তে কি বলছে, ওই যে আমাদের ডিরেক্ট মেথড শিখছিলাম, মনে আছে? যে একজন সাউন্ড প্রডিউস করবে, আরেকজনের হাতে স্টপ ওয়াচ থাকবে, সে কি করবে, টাইমটা মেজার করবে নাকি? ইয়েস ভাইয়া তাহলে একজন সাউন্ড প্রডিউস করবে, আরেকজনের হাতে থাকবে স্টপ ওয়াচ, আর তাদের মধ্যে যে ডিসটেন্সটা আছে, ডিসটেন্সটা কি দিয়ে মাপা হবে, মেজারিং টেপ, তাই না? সাউন্ড ওয়েভের লেকচারের মধ্যে এগুলো বলা হয়েছিল। তো তাহলে মেজারিং টেপ দিয়ে ডিসটেন্স বের করবে, স্টপ ওয়াচ দিয়ে টাইম বের করবে, দেন এই জিনিসটা মাল্টিপল টাইমস রিপিট করে দেন কি করবে, ডিসটেন্স বাই টাইম করলে স্পিড পেয়ে যাবে নাকি? এটার এক্সপ্লেনেশন নোটস এর মধ্যে লেখা ছিল না? ইয়েস স্যার। A method to
মেক লাউড এনাফ সাউন্ড, যে উডেন ব্লক, যে কাঠের দুইটা টুকরা বাড়ি দিবা, দেন ডিসটেন্স বাই টাইম ফর্মুলাটা ইউজ করবা। এটার জন্য কি লাগবে? স্টিল এয়ার লাগবে, যে ওখানে কোনো বাতাস টাতাস থাকলে তো তখন কি হতে পারে, স্পিডে কম বেশি আসতে পারে ভ্যালুতে। এর জন্য রিপিট এন্ড এভারেজ। এরপরে এক্সপেরিমেন্টাল প্রিকশন কে, যে স্টপ ওয়াচ গুলা যে ইউজ করব, তো এই স্টপ ওয়াচটা কি করা লাগবে, প্রতি রিডিং এর আগে আগে রিসেট করা লাগবে। দেন আইডিয়া অফ ক্লিয়ার ভিজুয়াল সিগন্যাল, ওই যে সাউন্ড যে প্রডিউস করতেছে ওটা দেখাইতে হবে, যে সাউন্ড প্রডিউস করতেছে, তো তাহলে যেন সে ক্লিয়ারলি দেখতে পারে, যেন টাইম মতো সে স্টপ ওয়াচ অন করার সময় পায়। বুঝতে পারছো? তো এটা হলো আমাদের ডিরেক্ট মেথড অফ মেজারিং দ্য স্পিড অফ সাউন্ড। আমরা কয়টা শিখছি? একটা হলো একো মেথড শিখছি, আর একটা ডিরেক্ট মেথড শিখছি, তাই না? আরো কয়েকটা মেথড আছে, ওগুলা জিনিস আমরা বড় হলে পরে শিখবো। আগে ও লেভেলসে ছিল, এখন ওগুলা বাদ দিয়ে দিছে। মেগা 1 মিলিয়ন না? হ্যাঁ, মেগা মানে মিলিয়ন। স্যার এই কোশ্চেনে কি আমরা ইকো মেথড ইউজ করতে পারবো? না, এখানে তো বলছে ওপেন রানিং ট্র্যাক, তো ওপেন ট্র্যাকের এখানে তো একো মেথড পাবা না। নাইনের ডি বলতেছে a sound wave and radio wave have the same wavelength. কেন তাদের ফ্রিকোয়েন্সি আলাদা? সাউন্ডের স্পিড বেশি নাকি লাইটের স্পিড বেশি? যে রেডিও ওয়েভের স্পিড বেশি। লাইটের। রেডিও ওয়েভের স্পিড কত না যা? স্পিড অফ লাইটের সমান না? তো রেডিও ওয়েভের ভেলোসিটি হলো বেশি। আর তো কোশ্চেন করতেছে তো আরেকজনকে, যে কোশ্চেন করছো ও বলছো 90 টা প্রবলেম, তো এর জন্য ওকে জিজ্ঞাসা করতেছে যে ও বুঝতেছে না। তো তাহলে রেডিও ওয়েভের ভেলোসিটি বেশি আর সাউন্ড ওয়েভের ভেলোসিটি হলো কম। তো এখন আমরা কি জানি? ওয়েভের স্পিড হলো ভেলোসিটি ইনটু কি বলে, ভেলোসিটি ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ। তো দোনোজনের ওয়েভলেন্থ সমান, তো যার ভেলোসিটি বেশি তার জন্য ফ্রিকোয়েন্সি কি হবে, বেশি হবে। বুঝতে পারছো? তো তাহলে রেডিও ওয়েভের কি ভেলোসিটি বেশি দেখে রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি বেশি, আর সাউন্ড ওয়েভের ভেলোসিটি কম দেখে কার তুলনায় কম? রেডিও ওয়েভের তুলনায় কম। যে সাউন্ড ওয়েভের স্পিড কত, টিপিক্যাল স্পিড অফ সাউন্ড ইন এয়ার এত, আর রেডিও ওয়েভের স্পিড কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো তাহলে কি রেডিও ওয়েভের ভেলোসিটি অনেক বড় আর অনেক বেশি, তো তাহলে এর জন্য তার ফ্রিকোয়েন্সিও কি হবে, অনেক বেশি হবে। বুঝতে পারছো না যা? ওকে, তো তাহলে এইটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 10 এ কারো প্রবলেম আছে? নো স্যার। নাম্বার 10 এর বি বাদ, যে ডিফ্র্যাকশন যে এটার মধ্যে আছে, এই ডিফ্র্যাকশন রিলেটেড কোশ্চেন বাদ। কোশ্চেন নাম্বার 11। না ভাইয়া। কোশ্চেন নাম্বার 12। তা 12 এর ফার্স্টের ব্ল্যাঙ্কটা দেখাবেন। আচ্ছা, সাউন্ড এনার্জি ইজ চেঞ্জড ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি, যে আমাদের কি হয় 11 এর B4 বলতেছে এক্সপ্লেন হাউ দ্য মুভমেন্ট অফ দ্য উডেন রিং ডেমনস্ট্রেটস দ্যাট দিস ওয়েভ ইজ ট্রান্সভার্স। দেখো এই উডেন রিংটা কি করবে, উডেন রিংটা আমাদের উপরে আর নিচে যাবে না বলতো, যে ঢেউ যখন উপরে আসবে তো তখন রিংটা উপরে উঠবে, ঢেউ যখন নিচে নামবে তো তখন রিংটা কি করবে, নিচে নামবে নাকি? কিন্তু ওয়েভটা কোন দিক থেকে কোন দিকে মুভ করতেছে দেখো তো নাছা, ওয়েভ মুভ করতেছে ফ্রম লেফট টু রাইট, আর উডেন রিংটা মুভ করতেছে কি আপ এন্ড ডাউন। তো তাহলে ডিরেকশন অফ ওয়েভ মুভমেন্ট আর ডিরেকশন অফ রিং মুভমেন্ট কি হচ্ছে, পারপেন্ডিকুলার আছে না? যে ওয়েভ যাচ্ছে এইদিকে আর ভাইব্রেশন যে উপরে নিচে এরকম মুভ করতেছে রিংটা। তো তাহলে কি ওয়েভ ট্রাভেলের ডিরেকশন আর অসিলেশনের ডিরেকশনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সো তাহলে ট্রান্সভার্স ওয়েভের ডেফিনেশন কি, ডিরেকশন অফ ওয়েভ ট্রাভেলের সাথে ডিরেকশন অফ অসিলেশন কি হবে, পারপেন্ডিকুলার হবে। তো এর জন্য এখান থেকে বোঝা যাচ্ছে কি
যেটা হলো একটা ট্রান্সভার্স ওয়েভ। বুঝতে পারছো? ভাইয়া বলো। এখানে ডাব্লু লেবেল করতে বলছে, বুঝলাম না আসলে। ওয়েভলেন্থ লেভেল করতে বলছে যে অন দা ডায়াগ্রাম শো ওয়ান ওয়েভলেন্থ। তো যে কোনো একটা জায়গায় ওয়েভলেন্থ দেখাবা। ওয়েভলেন্থ মানে কি? একটা ক্রেস্ট থেকে ক্রেস্টের ডিসটেন্স নাকি? ইয়েস ভাইয়া। এই যে ক্রেস্ট থেকে ক্রেস্টের এই জিনিসটা লেবেল করে ডাব্লিউ লিখে দিবা, মানে এটা হলো একটা ওয়েভলেন্থ। অর একটা ট্রাফ থেকে ট্রাফ, এই হলো তোমার একটা ওয়েভলেন্থ। একটা ওয়েভলেন্থ দেখা, ওকে ওটাকে ভাইয়া। লেবেল করবা ডাব্লিউ দিয়ে। স্যার বলো। স্যার সাউন্ডের এক্সপ্লেনেশনে ওই যে স্যার আমরা যদি স্টপ ওয়াচে ল্যাপ টাইমিং ফ্যাসিলিটি ইউজ করি এটা হবে? ল্যাপ টাইমিং ফ্যাসিলিটিটা ইউজ করবা যদি তোমার একটা রিদমিক ওয়েতে সাউন্ড প্রডিউস করে। কেমন? যে তুমি সাউন্ড প্রডিউস করলা, তোমার ফ্রেন্ড স্টপ ওয়াচে টাইমিং করতেছে, তো তখন কি হবে? সে সাউন্ডটা শোনার সাথে সাথে তোমার নতুন আরেকটা ওয়েভ ক্রিয়েট করতে হবে। ওইটা আমাদের ইকো মেথডের জন্য মোর অ্যাপ্লিকেবল। ডিরেক্ট মেথডের জন্য ল্যাপ টাইমিং ফ্যাসিলিটিটা তেমন বোঝা যাবে না, বিকজ তোমার ফ্রেন্ড কখন সাউন্ডটা শুনতে পাইছে, ঠিক আছে, ওইটা কিন্তু তোমার বুঝার উপায় নাই। যে তুমি আর ও কত মিটার দূরে আছো, 100 মিটার দূরে, তো তুমি সাউন্ড প্রডিউস করছো, তোমার ফ্রেন্ডটা স্টপ ওয়াচে অন অফ করবে কখন? সাউন্ডটা প্রডিউস করতে সময় স্টপ ওয়াচ অন করলো, দেন ও সাউন্ডটা শোনার পরে কি করবে? স্টপ ওয়াচটা অফ করবে। তো ও যে সাউন্ডটা শুনতে পাইছে, তুমি কি এটা জানবা? নো স্যার। তো তাহলে পরে ওইটার জন্য আমাদের ল্যাপ টাইমিং ফ্যাসিলিটিটা একটু সমস্যা ডিরেক্ট মেথডের জন্য। ইকো মেথডের জন্য অ্যাপ্লিকেবল কেন? বিকজ তুমি আর তোমার ফ্রেন্ড একই সাথে দাঁড়ায় থাকো। সো ইকোটা যখন ফেরত আসবে তখন কি হবে? সাথে সাথে তুমি নতুন আরেকটা ওয়েভ ক্রিয়েট করতে পারো। দেন আবার ওয়েভ যাবে, ইকোটা ফেরত আসবে, দেন তুমি আবার কি করবা? আরেকটা সাউন্ড প্রডিউস করবা। সো ওই সময় কি করা যাবে? ল্যাপ টাইমিং ফ্যাসিলিটিটা সবচেয়ে ভালো মতো বোঝা যাবে, বিকজ তুমি নিজেই শুনতে পাচ্ছ যে কখন সাউন্ডটা যাচ্ছে, কখন আসতেছে। বুঝতে পারছো? তো যে সাউন্ডটা প্রডিউস করতেছে তাকে একটা রিদমিক ওয়েতে সাউন্ড প্রডিউস করতে পারতে হবে। তো এটা পসিবল কখন? ইকো মেথডের সময়। ওকে? জি স্যার। আচ্ছা, তো এখন 12 এর এ তে এখানের মধ্যে দেখো সাউন্ড এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে কে? এটা হলো আমাদের মাইক্রোফোন। কেন? আমরা মাইক্রোফোনে কথা বলি, মাইক্রোফোন এই সাউন্ড ওয়েভটাকে রিসিভ করে এটাকে কি করে? এই যে আমি যে কথা বলতেছি, আমি কি বলতেছি? আমি আমার মাইক্রোফোনে কথা বলতেছি, তাই মাইক্রোফোনটা ল্যাপটপের ভিতরে নিয়ে যে আমার এই সাউন্ড ওয়েভটা মাইক্রোফোনটা কি করলো? ডিটেক্ট করলো। তো ওইটাকে নিয়ে সে ল্যাপটপের ভিতরে কিসে কনভার্ট করে ফেললো? এটাকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে ফেললো। এই ইলেকট্রিক্যাল সিগন্যালটা তোমার ইন্টারনেটের থ্রুতে তোমাদের কাছে গেছে। দেন ওখানে তোমাদের স্পিকারটা কি করতেছে? ইলেকট্রিক্যাল এনার্জিটাকে আবার সাউন্ড এনার্জিতে কনভার্ট করতেছে, তো তখন তোমরা শুনতে পাচ্ছ। বুঝতে পারছো? তো তাহলে মাইক্রোফোন কি করতেছে? সাউন্ড এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, তো এটা হবে মাইক্রোফোন। আর লাউডস্পিকার কি করে? ইলেকট্রিক্যাল এনার্জিকে সাউন্ড এনার্জিতে কনভার্ট করবে। বুঝতে পারছো? ইয়েস ভাই। ওকে, সো এটা গেল কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 13, 13B2। এই ডায়াগ্রাম এগুলা তো কয়েকটা কালকে তো এক্সাম্পল দেখাইছি। এখানের মধ্যে কি বলছে? যে কোয়াইটার সাউন্ড। সাউন্ড কোয়াইট মানে কি? অ্যামপ্লিটিউড বড় নাকি ছোট? লাউডনেস কম না? তো লাউডনেস কম মানে কি? অ্যামপ্লিটিউড কম নাকি? তো তাহলে অ্যামপ্লিটিউড ছোট। আর হাইয়ার পিচ মানে কি? ফ্রিকোয়েন্সি বাড়বে। সো তার মানে হাইয়ার ফ্রিকোয়েন্সি, স্মলার অ্যামপ্লিটিউড। তো এই যে লাস্ট ক্লাসে তো এরকম একটা এটাও দিছিলাম নাকি? তো ফ্রিকোয়েন্সি বাড়াই দিলাম, অ্যামপ্লিটিউড কমাই দিলাম। বুঝতে পারছো? তো আগে দুই ঘরে একটা কমপ্লিট ওয়েভ হইতো, এখন এক ঘরে একটা কমপ্লিট ওয়েভ বানাইতেছে। তো তার মানে কি? পার ইউনিট টাইমে বেশি করে ওয়েভ ক্রিয়েট হইতেছে, মানে
ফ্রিকোয়েন্সি বাড়াই দিলাম মানে পিচ বেড়ে গেছে, আর অ্যামপ্লিটিউডটাকে কমাই দিলাম মানে কি সাউন্ডটাকে কোয়াইটার বানাই দিলাম। বুঝতে পারছো? Question number 14. Okay. Question number 15 এর B2. Describe. আচ্ছা, এটা সুন্দর একটা কোয়েশ্চেন, এখানে মধ্যে দেখাই। তো এখানে মধ্যে খেয়াল করো কাজটা কি। A student uses a dog whistle to produce a high frequency sound wave that cannot be heard by humans. তো তাহলে মানুষ, হ্যাঁ করে দিচ্ছি। তো এখন এখানে মধ্যে কাজটা কি, যে ডগ হুইসেল যেটা বাজাইলে ওটা কি অনেক হাই ফ্রিকোয়েন্সি একটা সাউন্ড প্রডিউস করে, ওটা কি করতে পারে না, মানুষ শুনতে পারে না, কিন্তু কুকুর ঠিকই শুনতে পারে। কেন? বিকজ মানুষের একটা অডিবল রেঞ্জ আছে না, হিউম্যান অডিবল রেঞ্জ কত? 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। সো দিস ইজ দ্য হিউম্যান অডিবল রেঞ্জ, যে মানুষ এত ফ্রিকোয়েন্সি থেকে এত ফ্রিকোয়েন্সির রেঞ্জে শুধু সাউন্ড শুনতে পায়। ওকে, তো এখন বি নাম্বারে কি বলতেছে? বি নাম্বারে বলতেছে যে the student uses an oscilloscope. অসিলোস্কোপ তো আমরা এই যে এতক্ষণ যে সব ডায়াগ্রাম গুলো দেখে আসছি না নাচা, এই অসিলোস্কোপ গুলো হলো ওইখানে কি দেখা যায়, ওয়েভের প্যাটার্নটা দেখা যায়, যে বলে দিচ্ছে টু ডিসপ্লে দ্য সাউন্ড ওয়েভ। যে ডগ হুইসেল দিয়ে যে সেই সাউন্ড প্রডিউস করে, তো ওই সাউন্ডের প্যাটার্নটা কি করে সে অসিলোস্কোপ এর মধ্যে ডিসপ্লে করলো। তো এখন বলতেছে name one other apparatus the student would need in order to display the sound wave. তো অসিলোস্কোপ তো ডিসপ্লে দেখাবে, কিন্তু সাউন্ড ওয়েভটাকে ডিটেক্ট করবে কে? মাইক্রোফোন। এক্স্যাক্টলি। সো তাহলে একটা মাইক্রোফোন দিয়ে কি করব, মাইক্রোফোনটা ওই সাউন্ডটাকে প্রথমে ডিটেক্ট করবে, তো মাইক্রোফোনটা ওই সাউন্ড ওয়েভটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে, তো তখন অসিলোস্কোপের মধ্যে কি দেখাইতে পারবে, প্যাটার্নটা দেখাইতে পারবে। ওকে, সো তাহলে মাইক্রোফোনটা, হ্যাঁ বলো। আলট্রা এজে কি অসিলোস্কোপের স্ক্রিনটাই দেখায়? কি বুঝে নাই? ক্রিকেটে যে আলট্রা এজে স্ক্রিনটা দেখে ওটা কি অসিলোস্কোপের স্ক্রিনটাই? ওইটা অসিলোস্কোপের স্ক্রিন না, ওখানের মধ্যে ইয়েস সর্ট অফ যে ওয়েভের প্যাটার্নটা দেখায়, ওইটা অসিলোস্কোপ বলাটা আসলে ঠিক না। ওইটা আলট্রা এজের ওখানে ইয়েস, যে তোমার সাউন্ড যেটা প্রডিউস হয় যে এজ যদি হয় বা ওরকম, বাট ওইটা নরমাল তোমার মনে করো কতগুলি স্পাইক দেখানোর জন্য। অসিলোস্কোপের মধ্যে আমাদের আরো স্মুথ আর ওরকম প্যাটার্ন আসে, বুঝছো? ওকে, তো তাহলে এখানের মধ্যে কি বলতেছে দেখো, describe how the student should use the apparatus to determine the frequency of the sound. তো তাহলে ফ্রিকোয়েন্সিটা কিভাবে বের করবে? তো আমরা লাস্ট ক্লাসে একটা কথা বলতেছিলাম যে তোমাদেরকে গ্রাফ রিলেটেড যেগুলো দেখাইতেছি, ওখানের মধ্যে কি ছিল, এই হলো আমাদের অসিলোস্কোপের স্ক্রিন। দাঁড়াও, অসিলোস্কোপের নিচে খালি স্পেস আছে। সো এই হলো আমাদের অসিলোস্কোপের স্ক্রিন, গ্রাফের মতো। অসিলোস্কোপের স্ক্রিনের এরকম সেটিং চেঞ্জ করা যায়। তোমার এখানের মধ্যে মনে করো এরকম ওয়েভের প্যাটার্ন দেখানো, তুমি চাইলে স্কেল গুলা চেঞ্জ করে তুমি ডিসপ্লে চেঞ্জ করতে পারো, যে এখানে কয়টা ওয়েভ দেখানো দিছে, 1.5টা ওয়েভ। তোমার মনে করো যদি এরকম আসতো, কেমন আসতো, তুমি জাস্ট অসিলোস্কোপ স্ক্রিনে এতটুকু দেখতে পাইতেছো, এর মানে কি এখানে কি ফুল কমপ্লিট ওয়েভলেন্থ আমরা পাচ্ছি ডিসপ্লেতে? রাফিদ, আমরা কিন্তু ডিসপ্লেতে ফুল কমপ্লিট ওয়েভলেন্থটা পাচ্ছি না। তো তার মানে কি এই ডিসপ্লেটা আমাদের ঠিক হবে না, তো আমাদের কি করা লাগবে, অসিলোস্কোপের সেটিং বদলানো যায়। ঠিক আছে, কিভাবে বদলাও এটা জানা দরকার নাই, আমরা বলবো কি যে ডিসপ্লেটা এমন ভাবে সেট করতে হবে তাহলে যেন কি করা যায়, এট লিস্ট একটা কমপ্লিট অসিলেশন যেন আমরা দেখতে পারি। বুঝতে পারছো? তো তাহলে আমরা কি করব, এরকম ভাবে সেট করব যেন এট লিস্ট একটা কমপ্লিট অসিলেশন দেখা যায়। আর মনে করো যে এটার মধ্যে 1.5টা ওয়েভলেন্থ আমরা দেখতেছি, যে ডিসপ্লেটাতে এটাতে এট লিস্ট ঠিকঠাক আছে, যে এট লিস্ট একটা ওয়েভ আছে।
এখন কি করব, আমাদের টাইম বেস আছে না বলতো? টাইম বেসটা তো আমরা জানি, অসিলোস্কোপের যখন সেটিং গুলো চেঞ্জ করব তো তখন কোন সেটিং এর সময় টাইম বেস এর ভ্যালুটা কত ওইটা আমাদের কি করা আছে, অসিলোস্কোপ স্ক্রিনের থেকে দেখা যায়। সো তাহলে কি টাইম বেস এর ভ্যালুটা জানি, মানে কি একটা হরাইজন্টাল স্কোয়ারে টাইমের ডিফারেন্স কত এই ভ্যালুটা আমরা জানি। তো তাহলে এখানে আমাদের দেখো তো কয়টা ঘরে একটা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট হয়েছে? চারটা। সো তাহলে চারটা টাইম বেস মিলে একটা কমপ্লিট ওয়েভ। সো তাহলে এখানে থেকে কি করা পসিবল, টাইম পিরিয়ডটা বের করা পসিবল না? যে ইয়েস টাইম ভাই। টাইম বেস এর সাথে ইনটু 4 করলে কি পেয়ে যাব, টাইম বেস এর সাথে ইনটু 4 করলে পরে উই উইল গেট দ্য টাইম পিরিয়ড অফ দ্য ওয়েভ। আর টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সির সাথে রিলেশনশিপ কেমন? ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 বাই টাইম পিরিয়ড। তো তাহলে ওখানে থেকে ফ্রিকোয়েন্সি এখন বের করে ফেলতে পারবো না নাকি? ইয়েস ভাইয়া। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি করব দেখো, set the oscilloscope screen so that at least one complete wave can be seen or displayed, যেটাই বলো। এরপর এখান থেকে বলবো কি, count the number of time base to make one complete wave time period is equal to what? Time base, sorry, time base times number of time base to make one complete wave. তো এখান থেকে কি পেয়ে গেলাম, টাইম পিরিয়ড পেয়ে গেলাম। Then frequency is equal to 1 by time period. So using this formula, to determine the frequency. বুঝতে পারছো কাজটা কি? এটা মার্কসের পয়েন্টগুলো প্রথমে দেখায় না, দেন কত নাম্বার ছিল যেন এটা কোশ্চেন 15 না? Adjust the oscilloscope screen to get a steady trace, মানে সুন্দর একটা ট্রেস যেন আসে। Then adjust the time base of the oscilloscope to give minimum one complete cycle on the screen. Then measure the number of squares for a number of complete cycles or time taken for one wave, আমরা যেটা বললাম। Then multiply the number of square by the time base, যে কয়টা স্কোয়ারে একটা কমপ্লিট ওয়েভ হয়েছে মাল্টিপ্লাইড বাই টাইম বেস, এটা করলে কি পেয়ে যাব, টাইম পিরিয়ড। দেন ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 বাই টাইম পিরিয়ড করলে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করে ফেললাম। বুঝতে পারছো? ঠিক আছে, তো এটা স্ক্রিনশট তুলে ফেলো, তোমরা দিতে পারবে। ওকে, এরপর এখানে জন্য আবার সে যে কোয়াইটার সাউন্ড ডাবল দা ফ্রিকোয়েন্সি। তো তাহলে আগে 4 ঘরে একটা কমপ্লিট ওয়েভ হইতো, তো এখন 2 ঘরে একটা কমপ্লিট ওয়েভ করব, যে ডাবল দা ফ্রিকোয়েন্সি। তো তার মানে
আগে একটা ওয়েভ ক্রিয়েট হতে যতটুকু সময় লাগবে এখন কি লাগবে, অর্ধেক সময় লাগবে। আর কোয়াইটার সাউন্ড মানে কি, অ্যামপ্লিটিউড কম। সো এইটা। এরপরে কোয়েশ্চেন নাম্বার 16। কোয়েশ্চেন নাম্বার 17। স্যার 17 এর এ। এটা তো বাদ, ডিফ্র্যাকশন বলছি না, ডিফ্র্যাকশন রিলেটেড কোয়েশ্চেন বাদ। কোয়েশ্চেন নাম্বার 18 এর গ্রাফটা নিয়ে একটা কোয়েশ্চেন বলো। এখানে আমাদের গ্রাফটা এঁকে দেই, ওটা আমাদের প্লটিং এর ওই জিনিসটা বুঝাই দিই। দেখো তোমাদের এমএস এ কি উল্টা দেওয়া, উল্টা কি দেওয়া, এক্স অ্যাক্সিস এ ফ্রিকোয়েন্সি, ওয়াই অ্যাক্সিস এ ওয়েভলেন্থ দেওয়া না নাকি? হ্যাঁ এটাই তো হইছে, এটাই তো বলছে করতে যে ওয়েভলেন্থ অফ দা সাউন্ড কিভাবে ফ্রিকোয়েন্সির সাথে ভ্যারি করে। তো তার মানে কি, ফ্রিকোয়েন্সি তুমি ইচ্ছা মতো বাড়াবা কমাবা। তো ফ্রিকোয়েন্সি হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তো ফ্রিকোয়েন্সি থাকবে এক্স অ্যাক্সিস এ, আর ওয়েভলেন্থ হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়েভলেন্থ থাকবে ওয়াই অ্যাক্সিস এ। এটাই তো। ওয়েভলেন্থ কিভাবে ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে, তো তার মানে কি, ওয়েভলেন্থ হলো ইন্ডিপেন্ডেন্ট, ফ্রিকোয়েন্সি হলো ডিপেন্ডেন্ট। বুঝতে পারছো? ওকে, এরপর কোশ্চেন নাম্বার 19। স্যার 19 এর সি। 19 এর সি। The diagram shows a waterproof torch submerged in a tank of water. Some rays of light A, B, C, and D are shown. Describe what is happening to A, B, C, and D. তো এতে কি হচ্ছে, লাইটটা ওয়াটার মিডিয়াম থেকে এয়ার মিডিয়ামে চলে যাচ্ছে, স্ট্রেট পাস করছে। কেন স্ট্রেট পাস করতে পারছে? বিকজ perpendicular. দ্য স্যার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা 0। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা 0 or 90 ডিগ্রিতে বাউন্ডারিতে হিট করছে, তো এর জন্য স্ট্রেট পাস করে চলে গেছে। দেন বি তে কি হয়েছে, বি তে এখানে যে একটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আছে, তো এখন মোর ডেন্স থেকে লেস ডেন্সে গেলে কি করলো, অ্যাওয়ে ফ্রম দা নরমাল বেন্ড করলো। দেন সি তে কি হয়েছে, সেম, ওয়াটার থেকে এয়ারে যাচ্ছে, তো তাহলে অ্যাওয়ে ফ্রম দা নরমাল বেন্ড করছে। কিন্তু ডি তে করতে পারে নাই, ডি তে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়েছে। কেন? বিকজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। স্যার আমরা কি এটা মেনশন করব যে স্যার সি রিফ্র্যাকশনটা বি থেকেও বেশি? হ্যাঁ, যে বেন্ডিংটা বেশি হয়েছে না, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়ছে দেখে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনটাও বাড়ছে, আরো বেশি বেন্ড হয়ে গেছে না, দূরে সরে গেছে। ওকে স্যার। কোশ্চেন নাম্বার 20 এর কি, 20 এর A1। এইটা আমাদের ডায়াগ্রাম থেকে রিডিং নিতে হবে, বুঝছো? এখানে বলে দিছে স্কেল কত, 1:200, মানে তোমার ডায়াগ্রামের 1 সেন্টিমিটার মানে রিয়েল লাইফে কত, 200 সেন্টিমিটার। বলে দিছে যে 1 সেন্টিমিটার অন দা ডায়াগ্রাম ইজ ইকুয়াল টু আসলে 200 সেন্টিমিটার। তো তাহলে ওয়েভলেন্থ কত বের করতে বলছে। সো তুমি এই ক্রেস্ট থেকে এই ক্রেস্টে স্কেল বসায় ডিসটেন্সটা বের করো, দেখো তো কত সেন্টিমিটার আসে। বের করছো? 7 সেন্টিমিটার। তো তাহলে ডায়াগ্রামের 7 সেন্টিমিটার মানে রিয়েল লাইফে কত, এটার সাথে 200 1400 মাল্টিপ্লাই করব, তো তাহলে কত আসবে? এটা নাকি? yes sir. Yes, তো তাহলে এত সেন্টিমিটার, তাহলে ওয়েভলেন্থটা কত, এত সেন্টিমিটার। বুঝতে পারছো সহজে?
Okay. Then B number bar, diffraction. Okay, so that was all about chapter 10. তো নেক্সট উইকের জন্য সবাই নাম্বার চ্যাপ্টার একটা প্রবলেম বলো আছে বলো বলো 3 নাম্বারটা একটু দেখাবো। 3 নাম্বারটা ওকে বেলা হ্যাঁ 3 নম্বরে কোনটা কি ডি ভাইয়া 3 নম্বরে Yes, ডি আমরা সলভ করছিলাম তো আগে ইলেকট্রিসিটি টপিকে এই যে তোমার স্টর্ম ক্লাউডের বটম সাইডটা কি নেগেটিভ নাকি ইয়েস ভাইয়া তোমার গ্রাউন্ডটা কি ছিল নিউট্রাল ছিল তাই তো এখন গ্রাউন্ডের উপরে এত বড় যে এরকম একটা নেগেটিভ চার্জ বিল্ড আপ হয়ে আছে সো কি করবে এই ক্লাউডের নিচের নেগেটিভ চার্জ গুলি গ্রাউন্ডের নেগেটিভ চার্জ গুলোকে রিপেল করে কোথায় পাঠিয়ে দিবে নিচে পাঠিয়ে দিবে তো তার মানে গ্রাউন্ডের আপার পার্টটা কি হয়ে যাবে পজিটিভ আর এই যে ক্লাউডটার বটম পার্ট নেগেটিভ আছে তো যত চার্জ বিল্ড আপ হবে তত কি হবে ভোল্টেজ বাড়বে না যে তাদের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স বাড়বে নাকি Yes, ভাইয়া তো তখন ইভেন্চুয়ালি এক সময় কি করবে ইট উইল ওয়ান্ট টু গেট ডিসচার্জ তো তখন এরকম লাইটনিং ক্রিয়েট করে সে ডিসচার্জ হবে মানে কি সে তখন এয়ার কে আয়নাইজ করে ফেলবে তো তখন গাছের থ্রুতে বিল্ডিং এর থ্রুতে আর ডাইরেক্টলি গ্রাউন্ডে এসে ডিসচার্জ হবে এরকম কি জিনিস নাম্বার 3 electrons move or there is a current when the negative charges move তো কোথায় ডিসচার্জ হবে আর্থের কাছে ডিসচার্জ হবে through what through the tree house or lightning conductor তো এয়ার কি করবে আয়নাইজ হয়ে গেলে এয়ার কন্ডাকশন করা শুরু করবে না ইয়েস ভাইয়া তাহলে এখানে থেকে যে কোনো 3টা পয়েন্ট নিলে পরেই হবে বুঝতে পারছো ওকে ভাইয়া এরপরে 15 নম্বরে কি প্রবলেম 15 নম্বর না মাত্র বললাম নাকি ফিফটিন নাম্বারটা তো পুরোটা এতক্ষণ এক্সপ্লেন করে করাই দিয়েছি তো এটা ভিডিও দিয়ে দিব না তোমাকে ঠিক আছে তো নেক্সট ক্লাসের জন্য নেক্সট ফ্রাইডের জন্য সবাই চ্যাপ্টার 11 করে রাখো ওকে এই মিটিংয়ের এমনি 1 মিনিটের কম আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া